নমস্কার। গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনারা শুনবেন শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পার্থিব উপন্যাসের ৩৩ পর্ব, অধ্যায় ১০৪। ছোট ফিয়াট গাড়ির মধ্যে তারা দুজন সামনের সিটে পাশাপাশি বসা। চারদিকে বৃষ্টির ঝড়োখা, সামনের উইন্ডস্ক্রিনে বৃষ্টির লহর খেলছে। চারদিক আবছা, মেঘলা আলোয় কিছু অপ্রসন্নতা। কিন্তু পৃথিবীর ঋতুচক্রের নিয়ম অনুযায়ী বাদলার সময় বৃষ্টিও তো হবে। আজ বুঝি এই বৃষ্টির আলাদা কোনো প্রয়োজন ছিল, কে জানে কি। কলকাতার বৃষ্টি এই রকম, নিশিপুরে কিন্তু অন্য রকম। অনেকক্ষণ বাদে গাড়ির ভিতরকার নিস্তব্ধতায় এই একটা মাত্র কথা শোনা গেল। ঝুমকি বাঁ দিকের কাচের ভিতর দিয়ে বাইরে চেয়েছিল, চোখ ফিরিয়ে বলল, কী রকম? কলকাতার বৃষ্টি কি কারোর ভালো লাগে? শান বাঁধানো শহরে বৃষ্টির কোনো ভূমিকাই নেই। সৌন্দর্য তো নয়, প্যাঁচ প্যাঁচে নোংরা শহরটা যেন আরও কুৎসিত হয়ে যায়। আর নিশিপুরে? দেখেননি তো, মস্ত নদীর ওপর যখন মেঘলা আকাশের ছায়া পড়ে আর বৃষ্টির শব্দ মাদলের মতো বাজতে থাকে টিনের চালে, মাটির কোষে কোষে, ঘাসে, গাছে, সব জায়গায় যখন বৃষ্টি নেমে আসে তখন একেবারে মন ভরে যায়। কি দামাল বাতাস! ছোট্ট একটু গলা খাঁকারি দিয়ে ঝুমকি বলল, কলকাতায় কি বৃষ্টির দরকার নেই তাহলে? বৃষ্টি হলে শহরের রাস্তাঘাট তো ধুয়ে পরিষ্কার হয়ে যায়, আবহাওয়া ঠান্ডা হয়, শুনেছি নাকি অসুখ বিসুখও কমে যায়। গাড়ি খুব ধীরে আর সাবধানে চালাতে চালাতে হেমাঙ্গ বলে, বৃষ্টির প্রয়োজন শহরেও আছে, কিন্তু বৃষ্টিকে তেমন করে উপভোগ করা যায় না এখানে। এখানে রাস্তায় জল জমে যায়, ট্রাফিক জ্যাম হয়। আমার কিন্তু কলকাতার বৃষ্টি বেশ লাগে। নিশিপুরে বর্ষাকালে গিয়ে কয়েকদিন থেকে আসলে আর কলকাতার বৃষ্টি অত ভালো লাগবে না। আচ্ছা, চারুমাসির বাড়ি যেতে আজ আমাদের এত সময় লাগছে কেন বলুন তো? আমি তো রোজ হেঁটেই চলে যাই। একটু ঘুর পথে যেতে হচ্ছে। সোজা রাস্তায় একটা ট্রাক ব্রেকডাউন হয়ে পড়ে আছে, সেখানে জ্যাম। ও, আর তাছাড়া তো রাস্তায় জল জমে আছে, বেশি জোরে চালালে ইঞ্জিনে জল ঢুকে যাবে, তখন গাড়ি ঠেলা ছাড়া উপায় থাকবে না। ও বাবা! যন্ত্র নিয়ে ওইটাই তো অসুবিধে। আপনি কিন্তু ঠিক ওই কৃষ্ণজীবন বাবুর মতো হয়ে যাচ্ছেন, তাই না? হেমাঙ্গ আহত হলো। সে কারোর মতো এই কথা শুনতে তার ভালো লাগার কথা নয়। সে গম্ভীর গলায় বলল, আমি আমার মতোই। কৃষ্ণজীবন বাবুও তো যন্ত্রবিরোধী লোক, উনিও খুব প্রকৃতি আর গ্রাম ভালোবাসেন। বুদ্ধিমান বিবেচক মানুষদের পক্ষে সেটাই তো স্বাভাবিক। আচ্ছা, আমার তো শহরই বেশি ভালো লাগে। শহর তো কত ইন্টারেস্টিং, রোজ কত ঘটনা ঘটছে। আর গ্রাম যেন থেমে আছে, দিনের পর দিন একই রকম। গ্রামেও ঘটে, অনেক কিছু ঘটে, চোখ থাকলে ঠিকই দেখা যায়। কি ঘটে সেখানে? খুব ছোট ছোট ঘটনা। জোঁক কিভাবে চলে জানেন? না, আমি তো যোগ দেখিনি। কীরকম হয় বলুন তো? আপনার জন্য শিশিতে ভরে কয়েকটা নিয়ে আসবো। কামড়ায় তো? কামড়ে ধরে থাকে, সহজে ছাড়ে না। ও বাবা! জোঁকের কাছ থেকেও কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। জোঁকের কাছ থেকে আবার কি শেখার আছে? টেনাসিটি, ওই যে কামড়ে ধরে থাকাটা। সকলে কি পারে ধরে থাকতে? আমার বাবা শিখে দরকার নেই। ভয় পেলেন? প্রকৃতিতে কিছুই ভয়ের নেই। শহুরে লোকেরাই যে কোনো পোকামাকড় আর সরীসৃপ দেখলে ভয় পায়। আমিও পেতাম। এখন ভয়ের বদলে আনন্দ হয়। আমার উঠোন দিয়ে কত সাপ যাতায়াত করে জানেন? মা গো! কিন্তু আমার আর ভয় করে না। বেশিরভাগ সাপেরই বিষ নেই, আর বিষধরদেরও না ঘাঁটালে কিছু করে না। ওদের মতো ওদের থাকতে দিন, ওরাও আপনাকে আপনার মতো থাকতে দেবে। আর সাপ কি সুন্দর প্রাণী বলুন তো! অমন চিত্রল শরীর আর কটা প্রাণীর আছে? উফ, সাপের কথা শুনেই আমার গা শিরশির করছে।
প্লিজ আর বলবেন না। হেমাঙ্গ গাড়িটা চারুশীলার বাড়ির ভিতরে ঢুকিয়ে থামালো। তারপর স্বগক্তির মতো বলল, ইট ওয়াজ এ সুইট জার্নি। আসুন, সবাই আপনার জন্য বসে আছে। মুখখানা কেন যে হঠাৎ রাঙা হয়ে গেল ঝুমকির, কে বলবে। ঝুমকির এই লালিমাটুকু লক্ষ্য করল হেমাঙ্গ। যখন নেমে ঘুরে গিয়ে বাঁ দিকে দরজাটা ঝুমকির জন্য খুলে দিয়ে দাঁড়ালো, একটু ভাবল সে কোনো অন্যায্য কথা বলে ফেলেনি তো। তাদের কথা হয়েছে শহর, গ্রাম, বৃষ্টি, জোঁক আর সাপ নিয়ে। লজ্জা পাওয়ার মতো বিষয়বস্তু তো একটাও নয়। তারা যখন দোতলার হলঘরে ঢুকল, তখন একটা কর্ডলেস টেলিফোনে চারুশীলা কাকে যেন এক্ষুনি চলে আসার জন্য খুব করুণ গলায় অনুনয় করছিল। চলে আসুন না প্লিজ। না না, এতে কিছু হবে না। জানি করে এসেছেন তো কি হয়েছে, আপনি তো দারুণ হার্ডি মানুষ। আর দেখুন না, আমি তো প্ল্যান করে কিছু করিনি আজ। হঠাৎ মনে হলো এই বৃষ্টির দিনে সবাই মিলে একটু আড্ডা দেওয়া যাক, তাই। আচ্ছা, আপনি আমাদের অপছন্দ করেন না তো? ওহ, তাহলে চলে আসুন প্লিজ প্লিজ প্লিজ। টেলিফোন রেখেই চারুশীলা দৌড়ে এসে ঝুমকিকে ধরল। এসেছিস? উফ, বাঁচলাম। কিন্তু তুমি তো আমাকে আগে বলোনি মাসি, আমার খুব রাগ হয়েছে। আহা, এই বাড়িতে তোর আবার নেমন্তন্নের দরকার হয় নাকি রে? আগে থেকে ঠিক করাও তো ছিল না। হ্যাঁ রে, তোকে আজ এত সুন্দর দেখাচ্ছে কেন? যা, আমি আবার সুন্দর নাকি? কেন, তুই বুঝি জানিস না যে তুই সুন্দরী? ন্যাকা। বেশি বলো না তো, শুনলেও লজ্জা করে। না রে, তোকে আজ ভারী মিষ্টি দেখাচ্ছে। আয়, আজ তোকে একটা জিনিস দিই। অনেক তো দিয়েছ মাসি, আর কেন? আহা, কি আবার দিলাম তোকে? 3খানা জাপানি শাড়ি, 2টো দামি সেন্ট, 1 ডজন লিপস্টিক আর মেকআপ, ভ্যানিটি ব্যাগ, কলম। তাতে কি হয়েছে, আরও দেব। আয় আমার সঙ্গে। ভিতরের ঘরে হাত ধরে টেনে নিয়ে গিয়ে কাবার থেকে একটা নতুন স্প্রে সেন্ট বের করে তাকে দিয়ে বলল, নে। আবার সেন্ট? এটা এলেবেলে সেন্ট নয়। যাকে চাইবি এই সেন্ট মেখে তার কাছে গেলেই সে তোকে ভালোবেসে ফেলবে। তাই নাকি? তাহলে এটা আমার আর দরকার নেই মাসি। আমি কাউকে হিপনোটাইজ করতে চাই না। ইগোতে লাগলো বুঝি? সেইভাবে বলিনি রে বোকা, ঠাট্টা করছিলাম। এটা একটু এক্সক্লুসিভ পারফিউম। এক বুড়ো ফরাসি নাকি নিজের হাতে বানায়, জানিস? কীরকম জিনিস আমিও তা জানি না, মাখিয়ে নি কখনো। তোর উপর একটু দিয়ে এক্সপেরিমেন্ট করছি। আমি বুঝি তোমার গিনিপিগ? নে না বাবা, যাই দিতে চাই তাইতেই সবসময় আপত্তি করিস কেন রে? সবসময় এত দিও না তো, এত দিলে ভালো লাগে বলো? তোমাকে আমি কি দিই? আমাকে দিবি? তোর সাহস তো কম নয়। আমি তোর বড় না? আর দেখ তো ভাই, জিনিসে জিনিসে এই বাড়িটাকে আমি কীরকম ওয়্যার হাউস করে ফেলেছি। আমাকে জিনিস দিতে কি লোকের মায়া হয় না? কোথায় রাখবো বলতো? ঠিকই বলেছ, মাঝে মাঝে তোমাকে কিছু দিতে ইচ্ছে করে, কিন্তু ভাবি চারুমাসিকে দিয়ে লাভটাই বা কি? সবসময় তো কেনাকাটা করছে। ওইটাই তো আমার রোগ রে। আর এই রোগটা হেমাঙ্গরও আছে। কি জিনিস কেনে ভাবতে পারবি না। আমাদের দুজনের ওই একটা ব্যাপারে খুব মিল। জানি মাসি, তবে আজকাল ওর কেনাকাটার ঝোঁকটা নেই। বলতে বলতে চারুশীলা একটু আনমনা হয়ে গেল। কি হলো মাসি? কি যে হলো হেমাঙ্গর, ও কি সাধু হয়ে যাবে রে? ঝুমকি ফের একটু লাল হলো, বলল, যাক না, সাধু হবে? তাতে ভালোটা কি হবে রে? সাধু হওয়া কি খারাপ? খারাপই তো, সাধুরা যে ভিক্ষে করে খায়। তাতেই বুঝি তোমার ভয়? হেমাঙ্গ ভিক্ষে করে খাবে বলিস কি? দেখো মাসি, তোমার ভাইটি অত সহজে সাধু হবেন না। কি করে জানলি? জানবো কি করে আবার, মনে হলো তাই বললাম। না রে, তুই জানিস না, ওর কুষ্ঠিতে আছে কত বছর বয়সে যেন সন্ন্যাস যোগ। তুমি বুঝি কুষ্ঠি মানো? মানি কিনা জানি না, কিসে কি হয় কে জানে বাবা। আমি যখন সুব্রতকে বিয়ে করি তখন তো ও ভ্যারান্ডা ভাজে আর বিপ্লব করে বেড়ায়।
এক জ্যোতিষী ওর মাকে বলেছিল একদিন নৃপতুল্য টাকা হবে। কে বিশ্বাস করেছিল বল সে কথা? অথচ দেখ, ফুলে তো গেল। আমারও সব বিশ্বাস হয় না। অনেকেরই হয় না। আসলে কি জানিস তো, ভালোটা না ফললেও খারাপটা ঠিকই ফলে যায়। সেটা নিজের জন সম্পর্কে সবসময় মনে হয়। চারুশীলা খুব বিষণ্ণ মুখ করে বলল, কে জানে হেমাঙ্গর জীবনটা আমি নষ্ট করে দিলাম কিনা। কেন মাসি, তুমি কেন নষ্ট করবে? সুব্রত বলেছে রশ্মির সঙ্গে হেমাঙ্গর সম্পর্কটা ধীরে ধীরে আপনা থেকেই গাঢ় হতো। আমি বিয়ের জন্য নানা রকম প্রেশার ক্রিয়েট করাতেই নাকি ব্যাপারটা কেঁচে গেল। তুমি কিচ্ছু বোঝো না। বুঝি না? একটুও না। তুমি বড্ড সরল। তোমাকে তো আগেই বলেছি রশ্মি একদম অন্য ধরনের মেয়ে। হেমাঙ্গ বাবুর সঙ্গে ওকে ঠিক মানায় না। আমাকে এইরকম কথা জানিস আরও কেউ কেউ বলেছে, কিন্তু কেন বলতো? আমার তো রশ্মি আর হেমাঙ্গকে মনে হতো মেড ফর ইচ আদার। তুমি তোমার ভাইকে সংসারী করার জন্য এত বেশি ব্যস্ত হয়ে পড়েছিলে যে তখন তোমার অত খুঁটিয়ে বোঝার মতো মনই ছিল না। সুন্দর দেখেই ঢলে পড়েছিলে। তাহলে হেমাঙ্গর এখন কি হবে বলতো? কি আর হবে? সাধু হয়ে যাবে। চারুশীলা হাসল না, বিষণ্ণ গলায় বলল, রশ্মির বিয়ের খবরটা পাওয়ার পর থেকেই কেমন যেন হয়ে গেছে, একদম উদাস বৈরাগী। জানিস, ওর কথা ভাবলেই এত ভয় করে। ভয়ে আমি আর বিয়ের কথাও তুলি না। ওর বাড়ির লোকও হয়রান হয়ে যাচ্ছে। তুমি ওকে নিয়ে এত ভাবছো কেন মাসি? কিছু তো করতে পারবে না। কিছু ভেবো না, ওকে ওর মতো থাকতে দাও। তাই তো দিচ্ছি রে, কিন্তু কি হচ্ছে বলতো? বিডেন স্ট্রিটের বাড়িতে ওর মা দুশ্চিন্তায় শুকিয়ে যাচ্ছে। রোজ আমাকে ফোন করে। কত মেয়ে দেখেছে তার ঠিক নেই। গাদা গাদা ফটো জমে আছে। কি সুন্দর সুন্দর রে সব মেয়ের ছবি এসেছে, দেখলে মাথা ঘুরে যায়। কেমন যেন হঠাৎ ম্লান হয়ে গেল ঝুমকির মুখখানা। বলল, বেশ তো, চেষ্টা করতে করতে একদিন ঠিক রাজি হয়ে যাবে। ছেলেরা তো আসলে হ্যাংলা। যা, হেমাঙ্গ আর 5 জনের মতো নয়। হ্যাংলা একদম নয়। অত সুন্দর চেহারা, কিন্তু কখনো মেয়েদের দিকে ফিরেও চাইতো না। ওকে তুই চিনিস না। ঝুমকি হেসে বলল, নিজের ভাইকে সবাই একটু বেশি সুন্দর দেখে। এই পাজি, হেমাঙ্গ কি দেখতে খারাপ? তাই বললাম কি, সুন্দর নয়? তেমন কিছু নয়। হেমাঙ্গ ম্যাসকুলিন, ছমছমে শরীর। মুখটার কাট দেখেছিস? ফটোজেনিক নয়, আবার লালটুও নয়। কিন্তু ওর হলো পুরুষালী চেহারা, একটু বুনো বুনো। তাই না? ইয়ার কি হচ্ছে? হেমাঙ্গ নিন্দে করবি তো ফাটাফাটি হয়ে যাবে কিন্তু। আয়, ভালো করে দেখে যা। বলেই হাত ধরে হিড়হিড় করে টেনে নিয়ে চলল চারুশীলা। ভয় খেয়ে ঝুমকি চাপা আর্তনাদ করতে লাগলো, ছাড়ো মাসি, উফ ছাড়ো। আচ্ছা, ভুল বলেছি মাসি, কান মলছি, আর করব না। না, আয় তুই, দেখ ভালো করে। তুই কি অন্ধ যে হেমাঙ্গকে সুন্দর দেখিস না? হ্যাঁ? কাতর গলায় ঝুমকি বলল, খুব সুন্দর মাসি। উফ, কি বড় বড় দাঁত, কি সুন্দর কেষ্ট ঠাকুরের মতো গায়ের রং। আচ্ছা মাসি, আর কি করবো না, ছাড়ো না প্লিজ। ছাড়বো? দাঁড়া, মজা দেখাচ্ছি তোকে। হলঘরে ছড়িয়ে ছিটিয়ে অতিথিরা বসা। বাচ্চারা হইচই করছে। হেমাঙ্গ ঘরে নেই। এই, হেমাঙ্গ কোথায় গেল রে? কেউ বলতে পারল না। চারুশীলা হাত ধরে ঝুমকিকে টানতে টানতে এই ঘর থেকে ও ঘরে ঘুরে বেড়ালো। কোথাও হেমাঙ্গ নেই। আশ্চর্য, কোথায় গেল বলতো? ঝুমকি সামান্য হাঁপ ধরা গলায় বলল, চলে যাননি তো? আমাকে না বলে? চল তো, দারোয়ানকে জিজ্ঞেস করি। বাইরে হেমাঙ্গর গাড়িটা ছিল না। দারোয়ান বলল, হেমাঙ্গ বাবু তো একটু আগেই চলে গেছে। কাঁদো কাঁদো হয়ে চারুশীলা বলল, দেখলি, ওর আজকাল এইরকম অদ্ভুত স্বভাব হয়েছে। কখন কি করে তার ঠিক নেই। একটু আগে যখন বলেছিলাম তোকে গিয়ে নিয়ে আসতে, তখন খুব রাজি হয়ে গেল, বেশ হাসি খুশি ছিল। আবার হঠাৎ কি হলো কে জানে, দুম করে কাউকে না বলে কয়ে চলে গেল।
ঝুমকির চোখে বিবর্ণ দিনটা হঠাৎ আরও বিবর্ণ হয়ে মরে গেল। বুকের ভিতরটা কেমন নিথর, হতাশায় তারও চোখে জল আসার উপক্রম হল। চল ভেতরে যাই, স্তিমিত গলায় ঝুমকি বলল। চলো। যখন দুটি হতাশ রমণী ঘরে ফিরে আসছিল ধীর পায়, তখন পূর্ণদাস রোড থেকে গোলপার্ক হয়ে ডান দিকে মুখ ফেরালো হেমাঙ্গর ছোট্ট ফিয়াট। চারদিকে আজ জলপ্রপাতের মতো বৃষ্টি নেমেছে। তার ছোট গাড়ি যে কোনো মুহূর্তে ফেঁসে যাবে। সাদার্ন এভিনিউতে লেকের রেলিং ঘেঁষে প্রায় হাঁটু জলের মধ্যে গাড়ি দাঁড় করালো হেমাঙ্গ। তারপর চুপচাপ বসে রইল। কতবার ভুল করবে সে, আর কতবার? তার কেন ওকে ভালো লাগছে, কেন এত বেশি ভালো লাগছে ওকে? এটা কি সঙ্গত? এটা কি হওয়া উচিত? নিজের সঙ্গে একটা লড়াই দরকার হয়েছে তার। এই লড়াই হেরে গেলে তার চলবে না। গাড়িটা খুব ধীরে সাবধানে নিজের বাড়ির দিকে ফেরালো হেমাঙ্গ। জলে গাড়ি বিশ্বাসঘাতকতা করল না এবারও। হেমাঙ্গ ঘরে ঢুকে চুপচাপ শুয়ে রইল বিছানায়। টেলিফোন টানা বেজে যেতে লাগলো। হেমাঙ্গ ধরল না। টেলিফোন থেমে গেল ধৈর্যহারা হয়ে। ওই মেয়েটিকে এবার থেকে অ্যাভয়েড করতে হবে হেমাঙ্গ, বুঝেছ? বুঝেছি। শি ইজ টেকিং ইউ ওভার, বি কেয়ারফুল। হ্যাঁ, কিন্তু কি করবে হেমাঙ্গ? দেখা যেন না হয় আর, কিন্তু চিন্তায় হানা দেবে, সেটাও খারাপ, খুব খারাপ। ওর ডিফেক্টগুলো খুঁজে বের করো হেমাঙ্গ। ট্রাই টু হেট হার। শক্ত কাজ। কারোর প্রতি দুর্বলতা এলে ডিফেক্টগুলো সহজে নজরে পড়তে চায় না। খুব সত্যি কথা। তাহলে চেষ্টা করতে হবে। এখনই এটা অঙ্কুরে বিনাশ না করলে পরে কষ্ট পেতে হবে। খুব ঠিক কথা। তুমি আর কিছুদিন এখন চারুশীলার বাড়িতে যেও না। কিন্তু চারুদি কি ছাড়বে? খোঁজ নেবে। আজ নিশিপুরে চলে গেলে ভালো করতে তুমি। এবার থেকে কোনো উইকেন্ড বাদ দেব না, পালাতেই হবে। খুব ধীরে ধীরে ঘুম চলে এলো, কিন্তু ঘুমটাও নিপাট হলো না। কত হিজিবিজি স্বপ্ন এলো। ঘুম ভাঙল হঠাৎ টেলিফোনের শব্দে। সতর্ক ছিল না হেমাঙ্গ। ঘুম চোখে উঠেই টেলিফোন ধরল। হ্যালো। ওপাশে কিছুক্ষণ চুপচাপ। হ্যালো হ্যালো। খুব চাপা একটা নারী কণ্ঠ বলল, ওভাবে চলে এলেন যে? হেমাঙ্গ বুকের মধ্যে হৃৎপিণ্ড একটা বিট মিস করল। তারপর হঠাৎ রেলগাড়ির মতো চলতে শুরু করে দিল। হেমাঙ্গর একটু শ্বাসকষ্ট হচ্ছিল। তার ভিতর থেকে কে যেন বলে উঠল, ঘৃণা করো ওকে। আমার জন্যই চলে এলেন? কে বলল? আমি জানি। যদি আমাকে অ্যাভয়েডই করার ইচ্ছে, তাহলে নিয়ে এলেন কেন? অ্যাভয়েড করতে চাইনি বলেই। মোটেই না। বলতে বলতে একটা কান্নার সম্ভাবনায় গলাটা স্খলিত হয়ে গেল একটু। আপনি কি ইনসাল্টেড ফিল করছেন? আমি তো এমনিতেই একটু খেয়ালি। শুধু খেয়ালি? আরও কিছু? জানি না। মাঝে মাঝে আপনি এমন করেন যে। আমি খুব শান্তিতে নেই। আপনাকে যদি বলতে পারতাম। জানি আপনি রশ্মির কথা ভেবে। কিছু জানেন না। রশ্মির কথা আমি কদাচিৎ ভাবি। ভাববই বা কেন? কোনো কারণ ছিল না। তাহলে? কথাটা আপনাকে বলা যায় না। কেন যায় না? আমি সত্যি আপনার কাছ থেকে দূরে থাকতে চাই। তাই তো আছেন। আমি কি এমন করলাম? জানেন না? না তো। নাকি জানেন, স্বীকার করতে পারেন না? কি করে জানব? হেমাঙ্গ একটা দীর্ঘশ্বাস ফেলল। অধ্যায় 105। চারদিকে সুখ একেবারে উছলে পড়ছে। পাকা দোতলা বাড়ি, চারদিকে বুক সমান ঘের দেওয়াল উঠেছে। যে বাড়িটা রামজীবন তুলতে গিয়ে পেরে ওঠেনি, সেটার ছাদ ঢালাই করে দিয়েছে কৃষ্ণজীবন। পলেস্তারা পড়ে গেছে, জানালা দরজাও বসে গেছে।
রং হলে সে বাড়িও হেসে উঠবে। পুরনো ঘরগুলো ভেঙে জায়গা চৌরস করে বাগান হচ্ছে। ময়দানবের কাণ্ড যেন। রামজীবনের আধখ্যাঁচড়া ঘর আর মুখ ভ্যাংচায় না বিষ্ণুপদকে। বিষ্ণুপদ এখন দোতলার চওড়া বারান্দায় বসে দুনিয়াটা দেখে। কিন্তু নতুন রকম লাগে কি? তা তো লাগে না। সুখের যে একটা বান ডেকেছে সেটা বিষ্ণুপদ বুঝতে পারে। কিন্তু এত সুখে যখন নয়নতারা উথলে ওঠে, তখনও বিষ্ণুপদ কেন ঠান্ডা মেরে থাকে? কোনো সুখই কেন ভিতর অবধি গিয়ে সেঁধোয় না তার? সুখের চিহ্নগুলো সারাদিন ধরে ঘরে বাইরে খুঁজে বেড়ায় সে। বাড়ি হলো, সাহেবী সব আসবাব হলো, আজকাল পাতে রোজ মাছ তো বটেই, তার সঙ্গে আরও 2-3 পদ। রামজীবনকে দোকান করে দিয়েছে কৃষ্ণজীবন। সে দোকানও চলছে। রামজীবন আজকাল মদরদ খাচ্ছে না কিছুদিন। সবই সুখের বৃত্তান্ত। কুয়োর ধারে বড় জমিটা মস্ত ভরসা ছিল সংসারের। আনাজপাতি না জুটলে ওই বাগান থেকে যা হোক কিছু খুঁটে তুলে আনত নয়নতারা। শাকপাতা, কচু ঘেঁচু, নিদেন একটা লেবু। আজকাল আর তার দরকার হচ্ছে না, অনটন নেই। তবু বুকে একটু টনটনানি থেকে যায়। কেন? কি নেই? আরও কি চায় বিষ্ণুপদ? আগাছায় ভরা বাগানটায় বিষ্ণুপদ একদিন সকাল থেকে গিয়ে বসে রইল। আজ বাদলা মেঘ নেই, বৃষ্টি একটু থিতু হয়েছে। আতা গাছের ছায়ায় বসে বিষ্ণুপদ ভাবনা চিন্তার ঝাঁপি খুলে বসল। নিরিবিলি এইরকম নিজের মোকাবিলা করা মাঝে মাঝে ভালো, কিন্তু তার ভিতরটা চিরকালই বড় নিস্তব্ধ। সেখানে কথার ভুরভুরি কম, ভাবনা চিন্তাও যেন খেই হারা। সুখের কথাই ভাবছে বিষ্ণুপদ। এই যে বাড়ি হলো, কত কালের কত অভাবের সঙ্গে লড়াই শেষ হয়ে গেল। এইসব হওয়ার পরও সে কেন যেমন ছিল তেমনই রয়ে গেছে। একটা এই হতে পারে যে তার পুরনো চেনা বাড়িটা লোপাট হয়ে যাওয়ায় কেন যেন নতুন বাড়িতে সে খাপে খাপে বসছে না, খুঁতখুঁতুনি হচ্ছে। নতুন জুতো পরলে যেমন ধারা হয় তাই কি? আর এক অস্বস্তি হচ্ছে বামাচরণ। শোনা যাচ্ছে তার চিকিৎসা শুরু হয়েছে। মাথার ব্যামো, লোভে, অশান্তিতে, আক্রোশেই কি পাগল হয়ে গেল ছেলেটা? সব মিলিয়ে বিষ্ণুপদর তেমন সুখ যাচ্ছে না। কেমন যেন মনে হচ্ছে পরের বাড়িতে বাস করছে সে। কেন এরকম হয়? একখানা দা হাতে বোধহয় গুলতির কাঠ কাটতে বাগানে ঢুকেছিল পটল। দাদুকে দেখে থমকে দাঁড়ালো। দাদু, কি করছো? বসে আছি দাদা। এই সময়টা তো সাপ বেরোয়। এলে ঢোঁড়া সব। না দাদু, চক্করওয়ালাও আছে। নেই, ভিত খোঁড়ার সময় দুটো বাস্তু সাপ মেরে ফেললো মিস্ত্রিরা, দেখিসনি? আর নেই? সাপও আজকাল কই, আগে কত দেখা যেত। বসত বাড়ছে, সব নিকেশ হয়ে যাচ্ছে। সাপের বিশ্বাস কি? তুমি বারান্দায় গিয়ে বসো না। বিষ্ণুপদ উদাস গলায় বলল, গায়ের ছেলে হয়ে সাপকে ভয় পাস? খুব পাই দাদু। আগে লোকে বাঘ সিংহী ভয় পেত, আজকাল দেখ তাদের কি দুর্দশা। ফৌত হয়ে হয়ে মাত্র কয়েকটিতে দাঁড়িয়েছে। এখন ভয় দেখা দিয়েছে, একদিন না এই সব জন্তু লোপাট হয়ে যায়। সাপেরও তো সেই অবস্থা হয়ে এলো। আগে বর্ষাকালে হেলে ঢোঁড়া কত কিলবিল করতো চারধারে, উঠোনে, পুকুরে। আজকাল কোথায়? তুমি বুঝি সাপখোপ বাঘসিংহ চাও? তুই চাস না? না তো। তোর বড় জ্যাঠা চায়। দুনিয়াটা এমন অদ্ভুত এক জায়গা, প্রকৃতি এমন করে সৃষ্টি করেছিল সব যে পান থেকে চুন খসলেই গণ্ডগোল। এই প্রকৃতির ভারসাম্য না কি যেন বলে, তোর জ্যাঠা জানে।
সে অনেক জানে, বুঝিয়ে বলতে পারবে। আমি তো তত জানি না, কিন্তু আমারও কেন যেন মনে হয় এই সাপখোপ, বাঘ ভাল্লুক না হয় থাকতো কিছু, কি ক্ষতি হতো তাতে? সাপের কামড়ে যে কত মানুষ মারা যায় দাদু। সাপের কামড়ে যত না মানুষ মরেছে, তার চেয়ে লক্ষ গুণ সাপ মরেছে মানুষের লাঠিতে। বাঘ যত না মানুষ মেরেছে, তার চেয়ে বহুগুণ বেশি বাঘ মরেছে মানুষের হাতে। সবসময় যে না মারলেই চলতো না এমন নয়, তবু মেরেছে। মানুষের দাঁতে নখে জোর না থাক, তবু মানুষের চেয়ে হিংস্র কে আছে আর, বলতো? পটল একটু ভাবল, তারপর দাদুর সামনে উবু হয়ে বসে মুখের দিকে চেয়ে বলল, দাদু, বড় জ্যাঠা এইসব নিয়েই লেখে, তাই না? ও বাবা, সে তো পণ্ডিত মানুষ, কি নিয়ে লেখে আমি কি বুঝি। তবে এইসব কথাও নাকি আছে তার বইতে। বইটা আমি জ্যাঠার কাছে চেয়েছি, জ্যাঠা বলেছে দেবে। সেই বই কি তুই বুঝবি? বুঝবো দাদু, জ্যাঠার কথা আমি বুঝতে পারি। সে বড় ভালোবাসে দুনিয়াটাকে। পটল এখন অনেকটাই বড় হয়েছে। সামনের বছর তার মাধ্যমিক পরীক্ষা। সে আজকাল ক্লাসে ফার্স্ট হয়। গোপালকে কলকাতার ডেফ অ্যান্ড ডাম স্কুলে ভর্তি করে দিয়েছে কৃষ্ণজীবন। হস্টেলেরও ব্যবস্থা হয়েছে। পটলের একটু ফাঁকা লাগে তাই। জ্যাঠা এখন কোথায় আছে দাদু? আমেরিকা না ইউরোপ? না রে, কলকাতাতেই আছে এখন। গিয়েছিল কাছে পিঠে কোথায় যেন, ম্যানিলা হবে বোধহয়, ফিরে এসেছে। যদি ভালো করে লেখাপড়া করিস তাহলে তুইও তার মতো কত দেশ বিদেশ ঘুরে বেড়াবি। কি যে বলো, জ্যাঠার মতো পারবো? উড়ি বাস, আগে মাধ্যমিকটা তো ডিঙোই। পটল চলে গেলেই বিষ্ণুপদ ফের ভাবতে বসল। ভাবনাগুলো বড্ড ছাড়া ছাড়া, মোয়া বাঁধছে না। সুখের কথাই ভাবছে বিষ্ণুপদ, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছে না। একটা খোঁড়া লোকের যদি পা গজায়, একজন অন্ধ যদি চোখ ফিরে পায়, একটা হাভাতের যদি ভাতের ব্যবস্থা হয় তো খুব সুখ হয়। কিন্তু সুখটা বড় গড়ানে জিনিস, চূড়ায় বাস করতে পারে না, নেমে আসে। যার নতুন ঠ্যাং হলো সে কদিন খুব খটর মটর করে হাঁটবে, তারপর একদিন ঠ্যাংয়ের কথা ভুলে যাবে। যার চোখ হলো তার আনন্দও বেশি দিন নয়, হাভাতের ভাতের সুখও বড় ক্ষণস্থায়ী। তুমি এইখানে বসে আছো, সারা বাড়ি খুঁজছি তোমায়। নয়নতারাকে দেখলেই বিষ্ণুপদর একটা মায়া হয় আজকাল। এই এক মানুষ যার সুখটা বেশ স্থায়ী আছে। ডগমগ ভাবটা আর নেই, তবু মুখখানা সবসময় আহ্লাদে মাখা। সারাদিন ঘুরে ঘুরে বাড়ি ঝাড়পোঁছ করছে। যারা বহুবার দেখেছে সেই সব পাড়া প্রতিবেশীদের ফের ডেকে এনে তার আশ্চর্য বাড়ির অন্ধি সন্ধি দেখাচ্ছে। মজে আছে সব নিয়ে। বিষ্ণুপদ বলল, এই বাগানটা একটু পরিষ্কার করলে হয়। তা তো হয়, রেমোকে বললেই লোক লাগিয়ে দেবে। কিন্তু তুমি এখানে বসে কেন? হ্যাঁ, ওপরের বারান্দায় চেয়ার পেতে রেখেছি, সেইখানে বসলেই তো হয়। বারান্দায় তো রোজই বসি, আজ বাগানে বসতে ইচ্ছে হলো। ইচ্ছে তো নানা রকমের। পুরনো বাড়িটার কথা ভুলতে পারছো না, না? তা নয়, আসলে কি জানো তো, আমরা তো ভোগ করতে কোনোদিন শিখিনি। ভালো বাড়ি, ভালো জামা কাপড়, ভালো খাবার দাবার, এইসব ভোগ করার জন্য একটা ট্রেনিং লাগে।
অভ্যাস লাগে। হঠাৎ বুড়ো বয়সে এইসব রাতারাতি হয়ে যাওয়ায় কেমন হাঁ ধরে যাচ্ছে। সেই হাঁপ ছাড়তেই বাগানে এসে বসা। তোমার মুখ থেকে যা বেরোয় বেদবাক্য। কথাটা বলেছ বড্ড ভালো। ভোগ করতে শিখতে হয় জানো, তবে চেষ্টা করতে করতে শেখাটাও হয়ে যায় না গো। তোমার হচ্ছে দেখছি। লজ্জা পেয়ে নয়নতারা বলল, মেয়ে মানুষের মন তো বিষয়মুখী, তাই আমরা এগুলো তাড়াতাড়ি শিখি। তোমার মুখখানা আজ রসস্থ দেখছি যে, শরীর খারাপ নয় তো? আরে না না, তোফা আছি। ভারীও না বাপু। না গো, তোমার কাছে লুকাবো সাধ্যি কি? শরীর ভালোই আছে, মনটা ভালো নেই। কেন, কি হলো? ছেলেটা দু হাতে কেন যে এত খরচ করলো, বৌমার সঙ্গে হয়তো অশান্তি হচ্ছে। সে আর বলতে, খুব হচ্ছে। ঠিক জানো? আন্দাজ করছি। ছেলে মুখ ফসকা দু একটা কথাও তো বলে ফেলে, আর বৌমা তো স্পষ্ট কথা শুনিয়েই গেছে। ওই সব গায়ে মাখলে তো চলবে না। ছেলে তার বাপ মায়ের প্রতি কর্তব্য করছে, বাপ মাও তো ফেলনা নয়। একটু কম করলেও তো হতো। বৌমা তো খুব অন্যায্য কথা বলেনি। সে বিদেশ থেকে মেলা টাকা পেয়েছে তাই করেছে, তার পরিশ্রমের রোজগার। বিষ্ণুপদ কথাটা ঠিক স্বীকার করতে পারল না, একটু চুপ থেকে বলল, সবই বুঝি নয়নতারা, তবু বলি এতটা না করলেও চলতো। তাদেরও তো হক আছে, দাবি আছে। আমার কেবল মনে হচ্ছে এ যেন অন্যের মুখের গ্রাস। ওগো, তারও তো আমাদের জন্য প্রাণটা পড়ে। সে তো এতকাল কিচ্ছু করেনি, বউ ছেলে মেয়ের সেবাই করেছে। এখন মায়া হয়েছে বলে কি মহাভারত অশুদ্ধ হলো? কৃষ্ণটা হয়তো মনের কষ্টে আছে, বৌমা হয়তো কথা শোনায়। আমাদের 3 কাল তো কেটেই গিয়েছিল, আর কয়েকটা দিন কি চলতো না? আমাদের চলতো, কিন্তু কৃষ্ণ যে প্রায়শ্চিত্ত করতে চেয়েছিল তা তো হতো না। তা বটে। কৃষ্ণ এত করেও তোমাকে কিন্তু খুশি করতে পারল না। হ্যাঁ গো, তুমি কেন খুশি হলে না বলো তো? সুখটা যে কোথায় থাকে তা তো বুঝতে পারি না নয়নতারা। রোজ ভাবি এই যে 7 সকালে বাগানে এসে বসে আছি, সে এমনি নয় গো। বসে বসে ভাবছি আর ভাবছি। তা আমার ভাবনা কেমন জানো, যেমন লম্বা দড়ি জট পাকিয়ে যায় তেমনি। মেলা গিঁট, মেলা ফাঁস, কিছুতেই সরল হতে চায় না। তোমার সুখ না হলে আমার মনটা খারাপ হয়, জানো তো। তা জানি, তবে ভেবো না, ধীরে ধীরে সব অভ্যাস হয়ে যাবে। তোমার পুরনো বাড়ির জন্য মন কেমন করে বোধ হয়। তাও করে, সে বাড়ি নিজের রক্ত জল করে করা। অনেক পুরনো দিনের নানা কথা জড়িয়েছিল তার মধ্যে। তাই বলে ভেবো না আমি স্মৃতি নিয়ে পড়ে আছি। আমি ভাবছি সুখ জিনিসটার কথা। মনটা কেমন ছাড়া হয়ে আছে। চলো তো, ওই ওপরের বারান্দায় গিয়ে আমার সামনে বসবে। আমি কুটনো কুটবো এখন। তুমি সামনে থাকলে আমার বুকটা ঠান্ডা থাকে। চলো তাহলে, বলে উঠে পড়ল বিষ্ণুপদ। কৃষ্ণজীবন এলো 2 দিন বাদে, রবিবার। দোতলা থেকে তাকে প্রথম দেখল বিষ্ণুপদ। সে নয়নতারাকে ডাকাডাকি করল না। ছানি পড়া চোখে কৃষ্ণজীবনের লম্বা শরীরটাকে শটান হেঁটে আসতে দেখল সামনের মাঠের পাশ দিয়ে। দোতলা থেকে অনেকটা দূর অবধি দেখা যায়।
ছাদে উঠলে তো কথাই নেই। কৃষ্ণ এলো। বাড়িতে একটু তটস্থ ভাব হলো। এলেমদার মানুষের কদরই আলাদা। ওপরে এসে বাপের মুখোমুখি যখন বসল কৃষ্ণজীবন, তখন বিষ্ণুপদ ভালো করে ছেলের মুখখানা লক্ষ্য করল। কেমন আছে তার এই আলাভোলা ছেলেটা? ভাবের জগতে থাকে, দুনিয়ার নানা উল্টোপাল্টা ব্যাপার ভালো বুঝতে পারে না। বৌমার সঙ্গে পট খাচ্ছে না। অপমান হচ্ছে না তো? মুখখানা খুব একটা হাসি খুশি নয়, কেমন যেন থম ধরা। বাবা কেমন আছেন? দিব্যি আছি বাবা, এর চেয়ে ভালো কখনো থাকিনি। বলেই বিষ্ণুপদর মনে হলো মিথ্যে কথা বলা হলো নাকি। দুনিয়া যত সাধুবাদ আছে তার মধ্যে একটু করে মিথ্যে ঢুকেই থাকে। যত প্রশংসা বাক্য আছে তার অধিকাংশই একটু বাড়তি কথা। কি আর করা যাবে। কৃষ্ণ একটু গলা খাঁকারি দিয়ে বলল, যখন যা দরকার হবে বলবেন বাবা, নিঃসংকোচে বলবেন। বিষ্ণুপদ খুব হাসল, একেবারে ছেলে মানুষের মতো। সারা জীবনে এই রকম কথা কেউ তাকে বলেনি। এ যেন হঠাৎ স্বর্গ থেকে দেবতা নেমে এসে বললেন, কি বর চাও বলো, দেব। কিন্তু বিষ্ণুপদ ভাবে, সারা জীবন খিদে নিয়ে, অপূরণ ইচ্ছে নিয়ে, নিদারুণ অভাব কষ্ট নিয়ে বেঁচে থাকার একটা যে সময় গেছে, তখনও তো তার চাহিদা খুব বেশি ছিল না। রাঙা চালের মোটা ভাত আর একটু ডাল হলেই হতো, দুখানা মোটা ধুতি, দুখানা জামা হলেই হতো, পায়ে একজোড়া জুতো হলেই হতো। তার বেশি আকাঙ্ক্ষাই তো তৈরি হতো না মনে। বিষ্ণুপদ হাসি থামিয়ে স্মিত মুখে বলল, কি আর লাগবে বাবা, কিছুই তো লাগে না এখন, যথেষ্ট আছে। কৃষ্ণজীবনও একটু হাসল, তারপর বলল, আপনার যে কিছুই লাগে না তা তো আমি জানি। বিষ্ণুপদ একটা সরল শ্বাস ফেলে বলল, বড় কষ্ট করে বড় হয়েছ বাবা, তুমি জানবে না তো কে জানবে। কত অল্পে কত সামান্য নিয়েও মানুষের চলে যায়, তা তো তুমি ভালোই জানো। কৃষ্ণজীবন মেদুর চোখে বসে রইল, জবাব দিল না। জীবনের গভীর গভীরতর মর্মস্থল থেকে মাঝে মাঝে উঠে আসে কোলাহল, মাঝে মাঝে উঠে আসে অমৃত। মন্থন করো, জীবনের গভীরে দাও ডুব, নইলে ওপরসা ওপরসা ভেসে বেড়ানো হবে। লাগবে হাজার উপকরণ, বোঝাই যাবে না কেন জন্ম, কেন এই জীবন যাপন। কৃষ্ণজীবন মৃদু স্বরে বলল, আমার বউ আমার কাছে গিয়েছিল, সে কিছু টাকা চায় আর ওই রামজীবনের বাড়িটা চায়। তুই কি বলেছিস? আমি কিছু বলিনি, বলেছি ভেবে পরামর্শ করে বলবো। কত টাকা চায়? 1 লাখ। কেন? বলছে তাদের বড় অভাব, আমার চিকিৎসার জন্য মেলা খরচ হচ্ছে, এইসব আর কি। টাকার জন্য আমার উপরেও হামলা করেছিল, লোভে পাগল হয়ে গেছে ওরা। আমার মনে হয় টাকাটা দিয়ে ওদের ঠান্ডা করে দেওয়াই ভালো, নইলে আবার এসে আপনাদের জ্বালাতন করবে। তুমি অনেক শিখেছ বাবা, কিন্তু লোক চরিত্র বোঝো না। ওদের লাখ লাখ টাকা দিয়েও কিছু হবে না, ওটা তো খিদে নয়, হাঁকাই। টাকা দাও, ফের কিছুদিন পর এসে হাত পেতে দাঁড়াবে। দেব না তাহলে? না বাবা, তুমি গরিবের ছেলে হলে কি হবে, এখনো টাকার ওপর তোমার কোনো নিয়ন্ত্রণ নেই। ভাবো বুঝি টাকা দিয়েই সব সমস্যা মেটানো যায়, ওই রকম ভেবো না। সবাই যে টাকা টাকাই করে বাবা। তোমার টাকার ওপর মায়া হলো না কেন বলো তো? মায়া? কিসের মায়া বাবা? তুমি গরিবের ছেলে, নুন জুটতো তো পান্তা জুটতো না তোমার।
জুতো জামা বই খাতা পেন্সিলের জোগাড় ছিল না। সেই তুমি এখন টাকার মুখ দেখলে তবু টাকাকে তোমার খোলামকুচি মনে হয় কেন বাবা? টাকা নিয়ে ভাবতে বলেন নাকি বাবা? না, তবে টাকা বড্ড উঠছে তোমার চারদিকে। ঠক জোচ্চোরেরা ঘিরে ধরবে। শ্যামলীকে বেশি প্রশ্রয় দিও না। ওদের টাকার অভাব নেই। দুটি মোটে মানুষ, বামাও চাকরি করে, ওদের অভাব কি? তবে রামজীবনের ওই বাড়িটায় এসে যদি থাকতে চায় তো থাকবে। রেমোর কাছে কতটা পারবো খন। সেই বুদ্ধি ভালো তাহলে। এই বাড়ির পিছনেও তুমি অনেক টাকা ঢেলেছ। এতটা না করলেও হতো। বৌমা আর ছেলে পুলেদের দিকটাও তো দেখতে হয়। তাদের জন্য অনেক আছে বাবা। বেশি টাকাও ভালো নয়। হঠাৎ হাতে বেশি টাকা পড়লে সৎ কাজে ব্যয় করা ভালো, নইলে ছেলে পুলে ওই টাকার পাল্লায় পড়ে নষ্ট হয়। বিষ্ণুপদ একটু চুপ করে থেকে হঠাৎ অনাবিল হাসিতে মুখ উদ্ভাসিত করে বলল, একটা বড় ভালো কথা শুনলাম আজ। বেশ বলেছ বাবা, বেশ বলেছ। কৃষ্ণজীবন চুপ করে কিছুক্ষণ বসে থাকে। আজ যে ছেলের মেজাজ ভালো নেই তা বুঝতে পারে বিষ্ণুপদ। সেও কিছুক্ষণ চুপ করে থাকে। কৃষ্ণজীবন হঠাৎ বলল, আপনার বা চোখের ছানিটা বোধহয় ম্যাচিওর করে গেছে। কিছু দেখতে পান বাঁ চোখে? বিষ্ণুপদ ডান চোখে হাত চাপা দিয়ে বাঁ চোখে চারিদিকটা দেখে নিয়ে হাসতে হাসতে বলল, না, বড্ড ধোঁয়া ধোঁয়া। এই যে তোকে দেখছি, একটা কেউ বসে আছে বোঝা যায়, তার বেশি নয়। তবে ডান চোখে দেখি। বাঁ চোখটা তাহলে কাটিয়ে নিতে হবে। দরকার কি? দেখার আছেই বা কি? চলে তো যাচ্ছে। না বাবা, বেশি ম্যাচিওর করে গেলে চোখটা যাবে। এইসব পুষে রাখা ভালো নয়। আমি কলকাতায় ফিরেই ডাক্তারের সঙ্গে কথা বলবো। আজকাল ঝামেলা অনেক কম। মাইক্রো সার্জারি করালে একদিনের বেশি আটকেও থাকতে হয় না। আবার খরচের পাল্লায় পড়বে। মানুষ খরচ করলে তার বদলে কিছু পায়ও তো। শুধু খরচ দেখলেই কি হবে বাবা? সে তো খাঁটি কথা, কিন্তু লোকে ওই খরচটাই যে দেখে। আপনি আর ওইসব নিয়ে মাথা ঘামাবেন না। চোখটা না কাটালেই নয়। এখানে হয় না? না বাবা, মাইক্রো সার্জারি করাতে গেলে কলকাতায় যেতেই হবে। কলকাতা তো একটুখানি রাস্তা। আমি আপনাকে গাড়ি করে নিয়ে যাব। ও বাবা, গাড়িতে কি কম তেল পুড়বে? তার দরকার নেই, ট্রেনেই যেতে পারবো। অধ্যায় 106। শুরুটা হলো এইভাবে। মধ্যপ্রদেশের বান্ধবগড় অরণ্যে এক শীতের বিকেলে আমার সঙ্গে তার দেখা হয়েছিল। সেই রাজকীয় বিশাল সুন্দরী শরীর ধীর গতিতে উঠে এসেছিল একটা পাথরের চাতালে। আমি মুগ্ধ, সম্মোহিত। ভয় নয়, শ্রদ্ধা ও আবেগে আমার মাথা নত হয়ে এসেছিল তার সামনে। কি নিরাসক্ত, নির্ভীক আর উদাস তার চোখ। পৃথিবীতে তার ভয় পাওয়ার মতো কিছুই নেই। হাঁ, এমন এক অসামান্য জীবকে চিড়িয়াখানার করুণ খাঁচার মধ্যে পুরে কি অপমানটাই না করে মানুষ। এমন দিনের কি আর দেরি নেই যখন রাজ্যহারা এই রাজা আশ্রয়হীন, খাদ্যহীন, বীতশ্রদ্ধ এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নেবে। ধীরে ধীরে অবলুপ্ত হচ্ছে পাখি, পশু, পতঙ্গের প্রজাতি। প্রথম পরিচ্ছেদের নাম দিল কৃষ্ণজীবন দ্য কিং ইজ ডাইং। দ্বিতীয় পরিচ্ছেদের নাম দ্য ফানি ব্যালেন্স শিট। তাতে মানুষের সংখ্যা ও পৃথিবীতে উৎপন্ন ফসল ও খাদ্যের অনুপাত আর পশু ও তার খাদ্যের অনুপাতের বিস্তারিত পরিসংখ্যান। কতটা দূষণ ঘটছে পৃথিবীতে
আর কতটাই বা শোষিত হচ্ছে সেই দূষণ, গাছপালা, অরণ্যের হিসেব নিকেশ। এইভাবেই এগিয়ে গেল তার দ্বিতীয় গ্রন্থ, দ্য বল্ডিং হেড। কখনো পরিসংখ্যান, কখনো অঙ্ক, কখনো নীরস বিজ্ঞানের সঙ্গে মিশে যাচ্ছে পুরাণ, ওল্ড টেস্টামেন্ট, কোরআন, রিলকে, লোরকা, বোদলেয়ার, টলস্টয়, রবীন্দ্রনাথ। মিশে যাচ্ছে স্মৃতি, লোকগাথা, রূপকথা, বল্গাহীন এক প্রবহমানতা। রূপসী বাংলার কত কবিতার যে অনুবাদ ঘটালো সে। লিখতে লিখতে সংশয় আসে, এ কি তরল ছেলে মানুষই হয়ে যাচ্ছে? এ কি হয়ে যাচ্ছে একান্ত ব্যক্তিগত রচনা? মাঝে মাঝে তার কাউকে শোনাতে ইচ্ছে করে, কিন্তু কাকে শোনাবে? কার সময় আছে? কে শুনবে মন ও কান দুই নিবিষ্ট রেখে? সংসার ছেড়ে হয়তো একদিন তাকে পরিব্রাজক হয়ে যেতে হবে। এই সংসার তাকে কিছুই দেয়নি, দিতে পারবেও না আর। রিয়া তাকে শাসন করতে করতে এমন একটা সীমারেখায় পৌঁছে দিয়েছে, সেটা যেন ঘর ও বাইরের মধ্যবর্তী চৌকাঠ, পেরোলেই মুক্তি। সে সহ্য করতে পারে না চটুল হিন্দি গান বা ভিসিআরে যখন তখন সিনেমা চালানো, জোরে কথা বলা, অকারণে রাগারাগি, চেঁচামেচি, ঝিয়ের সঙ্গে তর্ক বিতর্ক তাকে ছিন্ন ভিন্ন করে দেয়। সে কখনো কাউকে শাসন করতে পারে না, তর্ক বা ঝগড়া সে কখনোই করে না। তবে কি তার রাগ হয় না? হয়, কিন্তু সেই রাগ যেন এক অন্ধ হাতির মতো দাপাদাপি করে তারই ভিতরে, তার হৃদযন্ত্রে, পাকস্থলিতে, ফুসফুসে, মস্তিষ্কে। সর্বত্র সেই অন্ধ রাগের ধাক্কা গিয়ে লাগে, তাকে ক্লান্ত করে দেয়, বিধ্বস্ত করে ফেলে, নিঝুম করে দেয়। রিয়ার রাগ আজকাল এতই বেড়েছে যে সে আর ভদ্রতার মুখোশটাও রাখছে না মুখে। বারবার সে 15 লক্ষ টাকার হিসেব চাইছে। বিষ্ণুপুরের বাড়ি নিয়ে তার দাপাদাপিও সাংঘাতিক। তার ধারণা হয়েছে সব টাকা ঢেলে ফেলেছে সে গাঁয়ের বাড়ির পিছনে। তাকে শোষণ করে নিচ্ছে তার আত্মীয়রা। কোনো কথাই সে রিয়াকে বোঝাতে পারে না। একদিন চেষ্টা করতে গিয়েছিল, রিয়া হঠাৎ উন্মত্তের মতো প্রথমে একটা স্টিলের গেলাস ছুঁড়ে মারল তাকে। সেটা কৃষ্ণজীবনের কাঁধে সামান্য আঘাত করে ছিটকে গেল। পরের ঘটনা আরও মারাত্মক। একটা রুটি বেলার বেলন দিয়ে ঘাড়ে, কপালে, গালে, হাতে এলো পাথারি মারল তাকে। কৃষ্ণজীবন চুপ করে দাঁড়িয়ে শুধু ক্ষীণ আটকানোর চেষ্টা করে গেল, কোনো শোধ নিল না। সে অবাক দুটি চোখে ক্রোধ ও আক্রোশের বিকৃত চেহারাটা দেখছিল। এই সবই তার অভিজ্ঞতার সঞ্চয়। এই পৃথিবী থেকে সে কত কিছু শেখে রোজ। ঘটনার সময় ছেলেমেয়েরা বাড়িতে ছিল না। কিশোরী একটি ঝি ছিল, সে পরে এসে তুলো ভিজিয়ে তার ক্ষতস্থানের রক্ত মুছিয়ে দিয়েছিল। না, কৃষ্ণজীবনের এত কিছু যায় আসে না। শুধু মনঃসংযোগটা কেটে যায়, হারিয়ে যায় চিন্তার সূত্র। তাকে অপমান করবে কে? ধুলোমাটি থেকে সে উঠে এসেছে, তার অস্তিত্বের সর্বাঙ্গেই তো অবমাননার ধুলোমাটি লেগে আছে। তার কোনো জ্বালা যন্ত্রণা নেই। সংসারে তার একটা মাত্র বন্ধু দোলন, কিন্তু দোলনও কত বড় হয়ে গেল। আগে বাবার গলা জড়িয়ে ধরে ঘুমতো, আজকাল একটু তফাত। আর আগের মতো আবোল তাবোল কথা হয় না তাদের মধ্যে। সংসারের বাঁধন কি শিথিল হয়ে এলো তার? কাজের মধ্যে, লেখার মধ্যে যখন ডুবে যায়, তখন তার তথাকথিত আপনজনেরা হারিয়ে যায় কোথায়? এই যে বল্ডিং হেড লিখছে সে, লিখতে লিখতে যেন কোন অতলে তলিয়ে যাচ্ছে সে। বারবার চলে আসছে কত তুচ্ছাতি তুচ্ছ ঘটনা, কত স্মৃতির টুকরো, কত বৃষ্টির বিকেল, শীতের রাত, দেশ ও বিদেশের কত ল্যান্ডস্কেপ, ট্রামে, বাসে, ট্রেনে শোনা কথা, সংলাপের অংশ। লিখতে লিখতে নাওয়া খাওয়া ভুলে যায়। আমেরিকা থেকে পাবলিশার তার দ্বিতীয় গ্রন্থের জন্য অগ্রিম $10,000 একটা চেক পাঠিয়ে দিয়েছে। এই টাকার কথা গোপন করতে হলো তাকে রিয়ার কাছে। কাজ কি? অশান্তি বাড়িয়ে? সে মরে গেলে এই সব টাকা তো ওরাই পাবে।
আপাতত টাকাটার কথাটা চাপা থাক। কিন্তু টাকার এই আকর্ষণ, এই গুরুত্বকে কিছুতেই বুঝে উঠতে পারে না সে। গরিব ঘরের ছেলে, প্রাণান্তকর কষ্টের মধ্যে দিয়ে বড় হয়ে সে কেন টাকার মূল্য বুঝছে না? এই প্রশ্নের জবাব সে তার বাবাকেও দিতে পারেনি সেদিন। কৃষ্ণজীবন টের পায় দিন দিন সে এক গভীর নিঃসঙ্গতার মধ্যে চলে যাচ্ছে। তার বন্ধু নেই, আত্মীয় নেই, ভালোবাসার লোক নেই কেউ, শুধু সে আর কাজ। উত্তেজিত একটা টেলিফোন এলো এক সকালে। হ্যালো হ্যালো, আপনি কি মর্নিং নিউজটা শুনেছেন টিভিতে? না তো। আমি হেমাঙ্গ বলছি। আপনি যে বিরাট একটা প্রাইজ পেয়েছেন। আপনি কেমন আছেন? অনেকদিন আপনার দেখা নেই। আরে মশাই, আমি ভালোই আছি। আপনি যে প্রাইজ পেলেন সে বিষয়ে একটু রিয়াকশন দেখান। ওরা যে কেন আমাকে প্রাইজ দেয় কে জানে। এই পৃথিবীটা গোল্লায় যাচ্ছে, প্রাইজ দিয়ে কি হবে বলুন তো? আচ্ছা মানুষ আপনি, একটু খুশি হবেন তো? খুশি? তা খুশি না হয় হলাম, ফর ইয়োর সেক। কিন্তু আমার মাঝে মাঝে মনে হয় প্রাইজ আসলে ঘুষ। আমার প্ল্যান বা পরামর্শ কিছুই ওরা নেবে না, ফাইল বন্দি করে রেখে ফেলে রাখবে, আর প্রাইজ দিয়ে বন্ধ করে রাখবে আমার মুখ। আপনি একজন ইম্পসিবল মানুষ, কিন্তু এইরকমই থাকুন। খাঁটি লোক পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে ক্রমে। হারিয়ে যাচ্ছে না, তেমন মানুষ জন্মাচ্ছেই না। আর জন্মও হলো একটা বিজ্ঞান, মানুষ তা মানছে কই? অপমানুষে পৃথিবী ভরে যাচ্ছে। আপনি ডার্লিং আর্থে কথা লিখেছেন কিন্তু। লিখছি, বলছি, আর কি করতে পারি বলুন? কিছুতেই কাউকে বুঝিয়ে উঠতে পারছি না। এখন পৃথিবীকে বাঁচানোর জন্য আমাদের একসঙ্গে বসা উচিত, জড়ো করা উচিত অল আওয়ার রিসোর্সেস। সবচেয়ে গুরুতর কাজ তো এটাই এখন, নইলে পৃথিবী চলে যাবে শয়তানের থাবায়। শুধু পরিবেশ তো নয়, মানুষকে ধরেছে আরও হরেক রকম ক্ষয়। আপনি কি জানেন হোমোসেক্সুয়ালিটি একটা রোগ, মনোবিকার? তাই তো মনে হয়। এর থেকে পরিত্রাণ চাইছে মানুষ, চাইছে তার এই রোগকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক। হোমোসেক্সুয়াল আর লেসবিয়ান মানুষ ও মহিলারা জোটবদ্ধ হচ্ছে, মিছিল করছে, আলাদা অলিম্পিক করছে, যেন সেটাই স্বাভাবিকতা। জানি। আরও কি জানেন যে বাপ মায়ের সঙ্গে সন্তানের যৌন সংসর্গকে পর্যন্ত রাষ্ট্রীয় তকমা এঁটে পাশ মার্কা দেওয়ার আয়োজন চলছে? তাও জানি। আপনি কি মানেন পৃথিবীর গভীরতর অসুখ এখন? মানছি। এই অসুখ আমাকে দিন রাত কুড়ে কুড়ে খাচ্ছে। প্রাইজ দিয়ে আমি কি করব বলুন তো? কয়েক সেকেন্ড টিভি কাভারেজ, মালা, রাষ্ট্রপতির হাত থেকে নেতো হাসি হেসে পুরস্কার নেওয়া, এই গোটা ব্যাপারটাই তো কৃত্রিম। জীবনে বহুবার আমাকে এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। হেমাঙ্গ হেসে প্রসঙ্গান্তরে গেল। এবার বলুন, বোল্ডিং হেড কতদূর এগোলো? শেষের দিকে। প্রকাশকরা তো তাগাদা দিচ্ছে। আমি একটু সময় নিচ্ছি, লেখা শেষ হতে আরও মাসখানেক, তারপর রিভিশন। সামনের বছর বেরোবে মনে হয়। আমি অপেক্ষা করছি। আপনি একজন অত্যন্ত ভালো লোক। আপনি সত্যিই পৃথিবীকে ভালোবাসেন। ধন্যবাদ। আরও দু চারটে কথা বলার পর ফোন রাখল কৃষ্ণজীবন, মন তিক্ততায় ভরা। রিয়া কাছে পিঠেই ছিল। ফোন রাখার সঙ্গে সঙ্গে সামনে এসে দাঁড়ালো। কে ফোন করেছিল? হেমাঙ্গবাবু। কি বলছিলেন উনি? এমনি কেমন আছি জিজ্ঞাসা করলেন। একটা প্রাইজের কথা শুনলাম যেন। ও কিছু নয়। কে প্রাইজ পেল, তুমি নাকি? হ্যাঁ, ওই সেই রকমই বলছিলেন। কি প্রাইজ?
তা জিজ্ঞেস করিনি, বোধহয় সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু একটা হবে। অত তুচ্ছতাচ্ছিল্য করার কি আছে? প্রাইজ তো একটা সম্মান। হ্যাঁ, তা ঠিক। তাহলে বলছো না কেন? কৃষ্ণজীবন তার ক্লান্ত বিষণ্ণ দুটি চোখে তার সুন্দরী স্ত্রীর মুখের দিকে একটু চেয়ে থেকে বলল, আমি জানি না রিয়া, রেডিও বা টিভিতে হয়তো আবার বলবে, শুনে নিও। তুমি ইন্টারেস্টেড নও? না, প্রাইজ নিয়ে লাফালাফি করার কিছু নেই, যখন দেবে হাত পেতে নেব, আর কি। এতক্ষণ গলায় একটু ধমক ছিল রিয়ার, এবার হঠাৎ কোমল হলো। বলল, তুমি এইরকম কেন গো? তুমি কেন আর 5 জনের মতো নও? তোমার জন্য যে আমার ভয় করে। কৃষ্ণজীবন তটস্থ হলো, অস্বস্তি বোধ করতে লাগলো, কিছু বলল না। রিয়া বলল, এই জন্যই তো তোমার সঙ্গে আমার লেগে যায়। তোমার কোনো রিয়াকশনই হয় না কোনো কিছুতে। এই জন্যই তো আমি মাঝে মাঝে পাগল হয়ে যাই। আমি তো আর 5 জনের মতোই, তবে আমার তো অনেক চিন্তা, তাই বোধহয় রিয়াকশন কম হয়। না, তা নয়। তুমি বোধহয় একজন মস্ত মানুষ। আমি বোধহয় তোমাকে ঠিক বুঝতে পারি না, না গো? তা নয়, তা নয়, ওই রকম ভাবতে নেই রিয়া। আমি কত সামান্য তা তুমি জানো না। রিয়া তার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। তার দু চোখ বেয়ে টসটস করে জল গড়িয়ে নামে। একটু ফুঁপিয়ে উঠে বলে, আমি আমি মাঝরাতে তোমার সঙ্গে রাক্ষসীর মতো ব্যবহার করি, কিন্তু তুমি যে। কথাটা শেষ করতে পারল না রিয়া, ভেঙে পড়ল। দ্বিতীয় ফোনটা এলো গভীর রাতে, যখন কৃষ্ণজীবন তার রচনার মধ্যে ডুবে আছে। সে যে পরিচ্ছেদটা লিখছিল তার শিরোনাম কপালকুণ্ডলার সেই বিখ্যাত লাইন, পথিক তুমি পথ হারাইয়াছ। কি করছেন আপনি এখন? লিখছেন তো? হ্যাঁ, তুমি কেমন আছো? আচ্ছা, আমি যে বড় হয়েছি তা আপনি লক্ষ্য করছেন? করছি। কেমন লাগছে আমাকে আপনার এখন? তুমি তো সুন্দর মেয়ে। আহা, ওইভাবে বান্ধবীকে কমপ্লিমেন্ট দিতে হয়? একদম গাঁইয়া হয়ে যাচ্ছেন কিন্তু। গাঁইয়াই তো ছিলাম। সে ছিলেন তো ছিলেন, এখন ইউ আর এ ফেমাস ম্যান, আ সেলিব্রিটি। আপনি যে একটা প্রাইজ পেলেন আমি কিন্তু জানি। ওটা কিছু নয়। তাও জানি আপনি একটা খুব অহংকারী লোক। আমি তো উল্টো জানতাম। মোটেই না মশাই। আচ্ছা, বল্ডিং হেড কি আমি একটু অ্যাডভান্স পড়তে পারি না? পারো, ইনফ্যাক্ট আমি একজন কাউকে শোনাতে চাইছিলামও। সত্যি? তাহলে কবে? তোমার কখন সময় হবে? আমার তো এক্ষুনি আপনার কাছে যেতে ইচ্ছে করছে। পাগল। কাল আমার ক্লাস নেই। আমিও স্কুল পালাবো। কোথায় আর কখন? বেলা 12টায় গোল পার্কের রেলিংয়ের সামনে থেকো, তুলে নেব। খিকখিক করে হাসল অনু, বলল, উইল ইট বি আ সিক্রেট অ্যান্ড রোম্যান্টিক মিটিং? নো নটি গার্ল, ইট উইল বি অ্যান একাডেমিক মিটিং। আচ্ছা বাবা, তাই হোক। তবু তো কিছুক্ষণ কোম্পানি পাওয়া যাবে। তোমার এখনো একটা বয়ফ্রেন্ড জুটলো না? কে বলল জোটেনি? কে সে? আপনি তো আমার বয়ফ্রেন্ড। বড্ড পাকা হয়েছো। কত বয়স হলো জানেন? এখন আমি আর গার্ল নই, আ ওম্যান। পরদিন দুপুর 12টায় জিন্স, সাদা শার্ট আর বড় রোদ চশমা পরা অনুকে যখন গাড়িতে তুলে নিল সে, তখন কৃষ্ণজীবনের ভিতরে একটা কিছু হচ্ছিল, একটা শিরশিরে গোপন কাঁপন। মানুষ এইসব প্রবণতাকে বুদ্ধি ও বিবেচনা দিয়ে চাপা দেয়। কোথায় যাব আমরা এখন? চলো ভালো কোনো রেস্টুরেন্টে বসি। আমার কিন্তু খিদে নেই। এহে, তোমাকে আজ লাঞ্চে ডাকলেই হতো। কেন ডাকেননি? বড্ড ভুলে যাই যে। এই রকম আনমাইন্ডফুল বয়ফ্রেন্ড নিয়ে আমার যে কি মুশকিল। আইসক্রিম তো খেতে পারবে? পারবো। তাহলেই হবে, চলো।
খুব দামি একটা হোটেলের শীততাপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় তারা বসল। কৃষ্ণজীবন তার হাতে টাইপ করা কয়েকটা শিট দিয়ে বলল, পড়ো তো। অনু যখন পড়ছিল তখন তাকে লক্ষ্য করছিল কৃষ্ণজীবন। মেয়েটা এমনিতে একটু ফাজিল, কিন্তু যেই পড়তে শুরু করলো অমনি গম্ভীর, স্থির, একাগ্র হয়ে গেল। একবারও চোখ তুলল না। খুব খুশি হলো কৃষ্ণজীবন। মেয়েটা হয়তো কেবল ফাজিলই নয়, ভিতরে ভিতরে সিরিয়াস। কয়েকটা পাতা ধীরে ধীরে পড়ে শেষ করলো অনু। তারপর মুখখানা যখন তুলে তার দিকে তাকালো, তখন মেয়েটার মুখখানা লাবণ্যে ভরে গেছে। বুঝতে পারছো অনু? পাচ্ছি না। কি যে বলেন, কি অদ্ভুত লেখা। শুধু প্রশংসা করলেই তো হবে না, ক্রিটিক্যালি পড়লে তবে আমি নিশ্চিন্ত হব। ক্রিটিক্যালি? যা খুব সত্যি তাকে কি ক্রিটিসাইজ করা যায়? ভোলাচ্ছ না তো? না, আমি সেরকম গার্লফ্রেন্ড নই। আমি সিরিয়াস। আপনি একজন অদ্ভুত মানুষ। আমার আমার কান্না আসছিল পড়তে পড়তে। দ্যাটস গুড, দ্যাট ইজ ভেরি গুড। তোমার কি মনে হয় মানুষ এই লেখা পড়ে নড়ে চড়ে বসবে? বই পড়লে মানুষের কিছু প্রতিক্রিয়া হয়, সেটা তাৎক্ষণিক। আমি চাই এমন লেখা লিখতে যা পড়ে মানুষ সত্যি করে কিছু করতে চাইবে এবং করবে। অনু তার একখানা হাত বাড়িয়ে কৃষ্ণজীবনের হাতের ওপর রেখে একটু চাপ দিয়ে বলল, আপনি হয়তো পারবেন, আমি তো অত বুঝি না। তাও ঠিক। তোমার অভিজ্ঞতা কতটুকুই বা? আমার আইসক্রিম কই? আসবে, আমি বেয়ারাকে পরে আসতে বলেছি। এবার ডাকুন। কৃষ্ণজীবন অনুর জন্য আইসক্রিম আর নিজের জন্য কফির অর্ডার দিয়ে তৃপ্ত মুখে বসল। 3 মাস বাদে বল্ডিং হেড বেরোলো আমেরিকা থেকে। নিউ ইয়র্কের রিলিজের দিন উপস্থিত ছিল কৃষ্ণজীবন। টিভি থেকে ছোট্ট সাক্ষাৎকার নিল তার। রাতে হোটেলের ঘরে অন্ধকারে একা বসে কাচের সার্সে দিয়ে বাইরে চেয়ে সেন্ট্রাল পার্কের দৃশ্য দেখছিল সে। দেখতে দেখতে সে চলে গেল বিষ্টুপুর গাঁয়ে, তার ছেলেবেলায়। কাদা জল ভেঙে স্কুলে যাচ্ছে, মাথায় কচু পাতা এক হাতে ধরা, জামার নিচে বই খাতা অন্য হাতে ধরা, খালি পা চলছে চলছে। পথ ফুরোয় না আর, পিছল পথ, উঁচু নিচু পথ, কত দূরে স্কুল। আজকে এখানেই শেষ করলাম পার্থিব উপন্যাসের 33 পর্ব। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লাগলো। আগামীকাল ফিরে আসছি আবার এই উপন্যাসের নেক্সট এপিসোড নিয়ে। নমস্কার, ভালো থাকবেন।